আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ইলেকট্রিক বিটার ছাড়া হ্যান্ড উইক্স দিয়ে নরম তুলতুলে ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো। যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা খুব সহজেই এই রেসিপি ফলো করলে হ্যান্ড উইক্স দিয়ে খুব সহজেই সুপার সফট এই কেকটি তৈরি করতে পারবেন। কেক তৈরির জন্য প্রথমে শুকনো উপকরণ চেলে নেব। এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি এবং ময়দার সাথে দিয়ে নিব 1 টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দার সাথে কর্নফ্লাওয়ারটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কেকটা অনেক বেশি সফট হবে। তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে এটা স্কিপ করতে পারেন, সমস্যা নেই। এখন এর সাথে দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, আর এখানে আমি ফস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করছি। এখন এই 3টা শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিতে হবে। বেকিং পাউডার এবং বেকিং সোডা দুটো একসাথে দেওয়ার কোনো প্রয়োজন নেই, যে কোনো একটা দিলেই হবে। আপনারা দেখতেই পেলেন এখানে শুধুমাত্র আমি বেকিং পাউডারটাই দিয়ে নিয়েছি। তো খুব ভালো মতো সব কিছু চেলে নেওয়া হয়ে গেলে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো মতো 3টা উপকরণ একসঙ্গে মিশিয়ে নিচ্ছি, এতে করে 3টা উপকরণ একসঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। কেক তৈরি করার ক্ষেত্রে অবশ্যই শুকনো উপকরণটাকে খুব ভালো মতো আমাদেরকে চেলে নিতে হবে এবং চেলে নেওয়ার পর মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ মেশানো হয়ে গেলে একপাশে সরিয়ে রেখে দিচ্ছি। এখানে একটা শুকনো বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমের সাইজগুলো একটু বড় ছিল। ডিমের কুসুম এবং সাদা অংশ আমি আলাদা করে নিব। ডিমের কুসুম এবং সাদা অংশ যদি আলাদা করে নিয়ে বিট করেন তাহলে অবশ্যই লক্ষ্য রাখবেন সাদা অংশের ভেতরে যেন কোনো মতে এক ফোঁটাও কুসুম না পড়ে। অল্প একটু কুসুম পড়লে কিন্তু সেটা দিয়ে ফোম তৈরি করা যায় না। আর যদি একসাথে বিট করেন কুসুম এবং ডিমের সাদা অংশ, সেক্ষেত্রে আলাদা কথা, কিন্তু এভাবে আলাদা করে বিট করলে অবশ্যই লক্ষ্য রাখবেন সাদা অংশে যেন কোনো মতেই একটুও কুসুম না পড়ে। তো ডিমের কুসুম সাদা অংশ আলাদা করে নেওয়ার পর আমি সাদা অংশটাকে একটুখানি বিট করে নিচ্ছি। প্রথমে চিনি অ্যাড করছি না। অনেক সময় প্রথমে চিনি অ্যাড করার ফলে ফোমটা হতে চায় না, চিনি থেকে আগেই পানি ছাড়তে থাকে। সেজন্য ডিমের সাদা অংশটাকে একটুখানি বিট করে নিতে হবে। আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি হ্যান্ড হুইক্স দিয়ে ডিমটাকে বিট করে নিচ্ছি। আপনাদের বাসায় যদি হ্যান্ড হুইক্স না থাকে তাহলে আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন অথবা ডাল ঘুটনি দিয়েও করতে পারবেন, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তবে দ্রুত ফোম হওয়াটা নির্ভর করবে আপনার হাত ঘোরানোর উপরে। যেমন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি খুব দ্রুত এটা বিট করে নিচ্ছি, জোরে জোরে বিট করে নিচ্ছি। এখানে আমি 1/3 কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম, আর চিনিটা আমি একবারেই দিলাম, দিয়ে খুব ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে একটুও ফাস্টে দিইনি, স্বাভাবিকভাবে যেভাবে মিশিয়ে নিচ্ছিলাম ঠিক সেভাবে আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে যত দ্রুত এবং জোরে জোরে আপনারা হাত ঘোরাতে পারবেন তত দ্রুতই ফোমটা হয়ে যাবে। আর আমি এখানে যে ধরনের বাটি ব্যবহার করছি এটা দেখতেই পেলেন একটু ডিপ সাইজের। তো ছোট সাইজের এবং ডিপ সাইজের বাটিগুলো ইউজ করবেন, এতে করে ফোমটা খুব দ্রুত হয়ে যায়। অনেকেই এই ভুলটা করেন যে বড় সাইজের বাটি নেন অথচ ডিমের পরিমাণ কম, সেক্ষেত্রে দেখা যায় যে ফোমটা হতে অনেক সময় লাগে। তো সবসময় চেষ্টা করবেন ডিমের পরিমাণ কম হলে বাটিটাও ছোট নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ফোমটা খুব দ্রুত হয়ে যায়। তো আমাদের এখানে বিট করে নিতে হবে যতক্ষণ না চিনিটা পুরোপুরি গলে যাচ্ছে আর ফোমটাও পারফেক্ট হয়ে যাচ্ছে। তো আমি দেখুন এখানে এক হাত দিয়েও কিন্তু বিট করে নিচ্ছি। আবার হ্যান্ড উইক্সের যে হ্যান্ডেলটা আছে, এই যে হ্যান্ডেলটা দেখতে পাচ্ছেন, এটা 2 হাতের তালুর মাঝখানে নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিব। এইভাবে করলেও কিন্তু খুব দ্রুত ফোমটা হয়ে যায়। আসলে আপনাদের যেভাবে সুবিধা হয় সেভাবেই করে নেবেন। কথা হচ্ছে আপনাদেরকে খুব দ্রুত হাতটা ঘোরাতে হবে, এতে করে ফোমটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আপনাদেরকে একটা টিপস দেই, যেহেতু এখন অনেক গরম পড়েছে তাই ডিম কেনার আগে অবশ্যই বাজারে যখন কিনবেন জেনে শুনে কিনবেন যে ডিম টাটকা কিনা। আর ডিম কিনে এনে রুমের স্বাভাবিক তাপমাত্রায় রাখবেন না, এতে করে গরমের কারণে ডিমের সাদা অংশটা পাতলা হয়ে যায়। আর পাতলা সাদা অংশটা দিয়ে এরকম ফোম তৈরি করা যায় না, অনেক এয়ার বাবলস ক্রিয়েট হয় বা এরকম পারফেক্ট ফোম হয় না। তাই চেষ্টা করবেন ডিম কিনে এনে ফ্রিজে রেখে দিতে। কাজ করার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বের করে রেখে তারপরে কাজ করবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আর চিনি গলার পর অতিরিক্ত বিট করবেন না ডিমের সাদা অংশটাকে, এতে করে ডিমের সাদা অংশটা ওভারবিট হয়ে যাবে। আর ওভারবিট হয়ে গেলে এর ভেতরে অনেক এয়ার বাবলস ক্রিয়েট হবে। এই যে দেখতে পাচ্ছেন যে ফোমটা, এটার একটা স্মুথ টেক্সচার সেটা নষ্ট হয়ে যাবে। এয়ার বাবলস ক্রিয়েট হলে আপনারা যখন শুকনো উপকরণ মেশাবেন তখন আপনাদের এই ফোমটা দেবে যাবে, কেমন ফেনা ফেনা হয়ে যাবে, আর সেই কেকটা শক্ত হয় বেক হওয়ার পর। আবার অনেক সময় দেখা যায় কেকটা ফুলে চুপসে যায়। তাই সবসময় চেষ্টা করবেন ডিমটাকে পারফেক্টভাবে বিট করতে, ওভারবিট কখনোই করা যাবে না।
তো আমি আপনাদেরকে দেখাচ্ছি কোন পর্যায়ে আসলে আপনারা বিট করা অফ করে দিবেন। তো দেখুন এখানে আমার ফোমটা একদম রেডি হয়ে গিয়েছে। অনেক ফ্লাপি হালকা থকথকে একটা ফোম এখানে রেডি হয়েছে এবং এই ফোমটা দিয়ে দাগ টেনে নেবেন। যদি দেখেন দাগগুলো স্পষ্টভাবে আর স্থায়ীভাবে বোঝা যাচ্ছে তখন বুঝে নিতে হবে আপনাদের এখানে বিট করে নেওয়া হয়ে গিয়েছে। এর থেকে বেশি স্টিফ করা যাবে না, তাহলে ওভারবিট হয়ে যাবে। সফট পিক একটা ফোম আমাদেরকে তৈরি করে নিতে হবে। আপনাদেরকে আমি দেখালাম, তো ঠিক এইভাবেই করবেন, তাহলে ইনশাআল্লাহ আপনাদের কেকটা পারফেক্ট হবে, ফোম দেবে যাওয়ার কোনো চান্স থাকবে না। এখন আমি ভ্যানিলা এসেন্স দিয়ে নিচ্ছি। এখানে ফুড গ্রেডের ভ্যানিলা এসেন্স দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ। তো এই ভ্যানিলা এসেন্সটা দেওয়ার সময় বোতলটা খুব ভালো মতো ঝাঁকিয়ে নিতে হবে। এরপর ভ্যানিলা এসেন্স দিয়ে দিতে হবে। আপনারা চাইলে রেডম্যান বা অথেন্টিক ভ্যানিলা এসেন্সটাও এখানে ইউজ করতে পারেন। আমি সবসময় রেডম্যান ভ্যানিলা এসেন্স অথবা ফুড গ্রেডের অথবা অথেন্টিক এই তিনটার মধ্যে যে কোনো একটা ব্যবহার করি। এরপর ডিমের কুসুম দুটো দিয়ে দিলাম। এখন খুব আলতো হাতে, খুব জোরে মেশাবো না, একটু আলতো হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি সময় ধরে মেশানোর প্রয়োজন নেই, শুধুমাত্র লক্ষ্য রাখবেন কুসুমটা যেন খুব ভালো মতো সাদা অংশের সাথে মিশে যায়। ওভার মিক্স করা যাবে না। কুসুম দেওয়ার পর বেশি বিট করলে ফোমটা একদম দেবে যায়, তাই চেষ্টা করবেন সব কিছু যেন ভালোভাবে মিশে যায় সেই পর্যন্তই বিট করে নিতে হবে। এখানে আমি 10 থেকে 15 সেকেন্ড মতো আলতো হাতে খুব ভালো মতো সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই তো আমার এখানে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি শুকনো উপকরণটা দিয়ে দিব। শুকনো উপকরণটা একবারে না দিয়ে দুইবারে দিয়ে তারপরে স্প্যাচুলা দিয়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন। তবে যেটা দিয়ে মিশিয়ে নেন না কেন, আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। আমি বরাবর একই কথা বলি আমার প্রত্যেকটা ভিডিওতে, এই পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। এই পার্টটা আপনাদেরকে একটু ধৈর্যের সাথে করতে হবে। আলতো হাতে ফোল্ডিং মেথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে, যেন আমরা যে ফোমটা তৈরি করেছি সেটা 1%ও নষ্ট না হয়। তো দেখুন আমি কিভাবে মিশিয়ে নেই। এই মিশিয়ে নিতেই কিন্তু আমার বেশ টাইম চলে যায়। তো খুবই সাবধানে এই কাজটা করতে হবে। আপনাদের ব্যাটার যদি পারফেক্ট হয়, কেকটা 100% পারফেক্ট হবে ইনশাআল্লাহ। আপনারা এই পার্টটা স্কিপ করেন, এই জন্যই বুঝতে পারেন না। যারা দেখেন তারা তো অবশ্যই পারেন, আর যারা স্কিপ করেন তাদের কেকটা পারফেক্ট হয় না। তাই মনোযোগ সহকারে আপনারা দেখবেন। তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করলে এই যে ব্যাটারের যে একটা স্মুথ ভাব থাকে সেটা নষ্ট হয়ে ফেনা ফেনা হয়ে যাবে, আর তখন ফোমটা বসে যাবে। আমি এখানে কিভাবে ব্যাটার তৈরি করছি আপনারা একটু লক্ষ্য করবেন শুধুমাত্র। প্রথম ধাপে শুকনো উপকরণ দিয়ে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি দ্বিতীয় ধাপে শুকনো উপকরণটা দিয়ে সেমভাবে ফোল্ডিং মেথডে আলতো হাতে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিব। আমি কিন্তু ভিডিওতে বলে দেই, তারপরেও প্রত্যেকটা ভিডিওতে এই কমেন্ট পাই যে আপু আপনি কেকে তেল দেন না কেন। স্পঞ্জ কেকে তেল টোটালি অপশনাল, দিলেও হবে না দিলেও হবে, বাধ্যতামূলক না। তবে একটা কথা বলি, স্পঞ্জ কেকে যতটা পারেন তরল জিনিস অ্যাভয়েড করবেন, এতে করে আপনার কেকটা বেশি পারফেক্ট হবে। তো এই কেকটার কথা বলি, যদি এখানে আপনারা তেল দিতে চান সেক্ষেত্রে 1 টেবিল চামচের বেশি তেল দিবেন না। এতে করে কেকের ওজনটা বেড়ে যাবে, কেকটা ভারী হবে, কেকের যে একটা স্পঞ্জি ভাব সেটাও অনেকটা কমে যাবে, ময়েস্ট হয়ে যাবে। তো 1 টেবিল স্পুন পরিমাণ তেল এখানে দিবেন যদি দিতে চান, এতে করে কোনো সমস্যা নেই। তবে এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমার এখানে ব্যাটারটা মিশিয়ে নেওয়া কমপ্লিট। দেখতেই পাচ্ছেন ব্যাটারের ঘনত্ব ঠিক কেমন হয়েছে। তো এটা এরকমই হবে, হালকা ফ্লাপি একটা ঘনত্বের ব্যাটার হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা কতটা থকথকে টাইপের হয়েছে, ঠিক এভাবে আপনাদেরকে তৈরি করে নিতে হবে। এখন আমি এই ব্যাটারটা ঢেলে নিচ্ছি 7 ইঞ্চি সাইজের একটা মোল্ডে। তো আমি একটু বড় সাইজের মোল্ড ব্যবহার করছি, কারণ কেকটা একটু ফ্ল্যাট করব। তারপরেও আলহামদুলিল্লাহ একদম মোল্ড পুরো ভরে গিয়েছিল বেক হওয়ার পর। মোল্ডে ব্যাটার ঢালার পর এখন একটা কাঠি দিয়ে খুব ভালো মতো সমান করে নিব, এতে করে ভেতরে থাকা এয়ার বাবলসগুলো বের হয়ে যাবে আর কেকটা বেক হওয়ার সময় ওপর দিক দিয়ে একদম সমান থাকবে। এখন আমি কেকটাকে বেক করে নিব 170 ডিগ্রি তাপমাত্রায়। আপ ডাউন হিট অন রেখে ওভেনটাকে 5 মিনিট মতো প্রিহিট করে নিয়েছি। ওভেনের একদম নিচের তাকে রেখে কেকটাকে বেক করে নিতে হবে। আমার এখানে মিয়াকো 52 লিটারের ওভেনটা আমি ব্যবহার করি, আর আমার ওভেনে এখানে 170 ডিগ্রি তাপমাত্রাতে এই স্পঞ্জ কেকটা আমি বেক করে থাকি সব সময়। তবে সেম ওভেনে অনেকেই 160-এ করে, তবে আমার এখানে 160-এ করলে অনেক টাইম লাগে। 170 ডিগ্রি তাপমাত্রায় আমি কেকটাকে সবসময় বেক করে নেই।
তো টাইম সেট করে দিলাম 30 মিনিট। আপ ডাউন হিট অন থাকবে আর তাপমাত্রা 170 ডিগ্রিতে থাকবে। এখন এভাবে বেক করে নেব 30 মিনিট মতো। টাইমটা 5 মিনিট কম অথবা 5 মিনিট বেশি লাগতে পারে, তবে আমার এখানে পুরোপুরি 30 মিনিট মতোই সময় লেগেছে। 30 মিনিট পর ফিরে আসছি। আমার এখানে কেকটা পুরোপুরি বেক হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্রায় মোলটা ভরে গিয়েছে। এখন এই গরম থাকা অবস্থাতেই কেকটাকে ঢেকে ঠান্ডা করে নিতে হবে। ঢেকে ঠান্ডা করে নিলে কেকটা অনেক সফট এবং ময়েস্ট থাকে। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ একটু চুপসায়নি, একদম যেরকম ছিল গরম থাকা অবস্থাতে ঠিক সেরকমই আছে। অনেকেই কেক স্লাইস করা দেখতে চেয়েছিলেন, তাদের জন্য এখন আমি কেকটা স্লাইস করে দেখাবো। কেকটা কতটা পারফেক্ট এবং কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে দেখে হয়তোবা বুঝতেই পারছেন। হাত দিয়ে চাপ দিচ্ছি, একদম চুপসে যাচ্ছে, আবার ছেড়ে দিলে আগের ফর্মে চলে আসছে। কেক কাটার জন্য এখানে আমি ব্রেড নাইফ ব্যবহার করছি। কেক কাটার জন্য ব্রেড নাইফগুলো ব্যবহার করবেন, এতে করে খুব সুন্দর মতো স্লাইস করা যায়। নর্মাল চাকু দিয়ে কাটতে গেলে স্লাইসগুলো ভালো হয় না। ভিডিওটি আর বড় করছি না, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বেকিং রিলেটেড কোনো ধরনের কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি যদি জেনে থাকি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।